6 মাসে 378 ব্যক্তি ও প্রতিষ্ঠানের 2000-এরও বেশি ব্যাংক হিসাব জব্দ। অর্থ পাচারের অভিযোগে বিএফআইউর পদক্ষেপ। বিলাসী পণ্য বিবেচনায় 1 বছরে আমদানি ফলের শুল্ক বেড়েছে 3 দফায়। রমজানের বাজার নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত 378 ব্যক্তি ও প্রতিষ্ঠানের 2000-এরও বেশি ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। অর্থ পাচারের অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী এসব ব্যাংক হিসেবে প্রায় 16,000 কোটি টাকা রয়েছে। এ সংক্রান্ত 115টি মামলার মধ্যে 95টির চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়েছে। এর আগে গেল ডিসেম্বর পর্যন্ত 366 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে প্রায় 15,000 কোটি টাকা জব্দ করেছিল সংস্থাটি। ওই সময়ে মামলা হয়েছিল 112টি। জব্দ করা ব্যাংক হিসেবগুলোর মধ্যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এস আলম গ্রুপের চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম, সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের ব্যাংক হিসেব রয়েছে। বিলাসী পণ্য বিবেচনায় গত 1 বছরে আপেল, আঙুরের মতো ফলে 3 দফায় বেড়েছে আমদানি শুল্ক। দাম সাধারণ নাগালের বাইরে যাওয়ায় কমেছে বিক্রি। এ পরিস্থিতিতে রমজানের বাজার নিয়ে শঙ্কায় বিদেশি ফল ব্যবসায়ীরা। এদিকে শুল্ক কমানোর দাবিতে ফল আমদানি বন্ধের ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন আমদানিকারকরা। বছর জুড়ে বিক্রি হলেও রোজায় চাহিদা বাড়ে দেশি বিদেশি ফলের। বর্তমানে দেশি ফলের মৌসুম না থাকায় আপেল, কমলা, আঙুর সহ বিদেশি ফলের চাহিদা বাড়তি। কিন্তু আমদানিতে দফায় দফায় সম্পূরক শুল্ক বাড়ায় এসব ফল চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। রমজানে কমা উচিত, তা না হলে তো আমাদের কেনার বাইরে চলে যাবে, সাধ্যের বাইরে চলে যাবে। বিক্রেতারা বলছেন আমদানি ব্যয় বাড়ায় গত 1 মাসে বিভিন্ন বিদেশি ফলের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 100 টাকা পর্যন্ত। আপেল, আঙুর, আনারের দাম প্রায় 400 টাকা ছুঁয়েছে। এমন পরিস্থিতিতে রোজায় ফল কেনা কমাবেন ভোক্তারা, শঙ্কা ব্যবসায়ীদের। কিনা মূল্যে আইনা মনে করেন 10 টাকা 15 টাকা লাভে বিক্রি করেন, ওইদিকে দাম বাড়তে হলে আমাদেরকে বাড়ায় বেচতে। ফলও খাইতেছে, খুবই কম খাইতেছে। ডিউটিটা যদি সরকার আমাদের কমায় দেয় তাহলে আমরা ফল বিক্রি করে চলতে পারবো সাধারণ মানুষ আমরা। ফল আমদানিকারকদের সংগঠনের দাবি, বাজারে বিক্রি হওয়া ফলের 65% বিদেশ থেকে আমদানি করা। 2021-22 অর্থ বছরে আপেল, কমলা, আঙুর, নাশপাতির মতো ফল আমদানিতে শুল্ক ছিল 89.32%। 3 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 136.2%। অতিরিক্ত শুল্ক ও লোকসানের সংখ্যায় ফল আমদানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। ফল ব্যবসায়ীরা কোনো ফল মানুষই কিনতে পারতেছে না, এবং আমাদের ফল 100 টাকা কিনতেও আমরা যদি ইম্পোর্ট করে আনি, তো সেটা কিন্তু আমার রাজস্ব দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে প্রায় 120 থেকে 150-150 টাকা। কাজেই ফল মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে, আমাদের বেচাকেনা কমে গেছে। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে বিশ্বের 22টি দেশ থেকে 38 ধরনের ফল আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে 95% আপেল, মাল্টা, কমলা, আঙুর ও আনার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল রোববার শেষ হচ্ছে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময়সীমা। এরপর আর জরিমানা ছাড়া রিটার্ন দেওয়া যাবে না। এর আগে রিটার্ন জমার সময়সীমা 3 দফা বাড়ানো হয়েছে। সবশেষ 30 জানুয়ারি এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড রিটার্ন জমার সময় বাড়িয়ে 16 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে। যারা অনলাইনে নয়, সনাতন পদ্ধতিতে কাগজে রিটার্ন দিতে চান, তারা আগামীকাল নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। চলতি অর্থ বছরে এ পর্যন্ত অনলাইনে প্রায় 15 লাখ রিটার্ন জমা পড়েছে। এখন দেশে 1,11 লাখ কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন ধারী আছে। সব মিলিয়ে রিটার্ন জমা দেন প্রতি বছর 40 লাখের মতো টিএনআই ধারী। বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ 10 দেশে বেশিরভাগ অর্থ পাচার হয়েছে। আর এসব অর্থ পাচারে জড়িত এস আলম, সামিট ও ওরিয়েন্ট সহ 10টি প্রতিষ্ঠান। পাচার অর্থ ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে দুদকের নেতৃত্বে জয়েন্ট টাস্ক ফোর্স। সংস্থাটির মহাপরিচালক জানান, অর্থ ফেরাতে 10 দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। চাওয়া হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা।
টিআইবির তথ্য অনুযায়ী হুন্ডি নয়, আমদানি রপ্তানির আড়ালে পাচার হয়েছে অর্থ, আর সরকারের যোগসাজশে হয়েছে এসব দুর্নীতি। পাচারের টাকা ফেরাতে দুদকের নেতৃত্বে কাজ করছে সিআইডি, বিএফআইইউ ও কাস্টমস কর্মকর্তারা। তাদের অনুসন্ধানে দেখা গেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারত সহ 10 দেশেই পাচার হয়েছে বেশিরভাগ টাকা। যেসব দেশে আমাদের অর্থ পাচার হয়েছে সেসব দেশ আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সেই বিবেচনায় আমরা আশা করছি যে এই একটা সময় লাগবে, বাট এটা দেশে অর্থ ফিরিয়ে আনা বা পুনরুদ্ধার করা, এগুলো যেসব দেশ আছে লোকেট করা, এইসব কিছু সম্ভব হবে। দুদক জানায় এস আলম, সামিট ও অরিয়ন সহ 10টি প্রতিষ্ঠানের একটি চক্র বেশিরভাগ টাকা পাচার করেছে। এসব প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। 10টি টাস্কফোর্স কাজ করছে, যেখানে লিড এজেন্সি হিসেবে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। দুদক বলছে অর্থ পাচারকারী অনেকেই এখন কারাগারে। পাচার হওয়া টাকা ফেরাতে তথ্য নিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএমই খাতে ঋণের চাহিদা বাড়লেও কমেছে অর্থায়ন। আগের অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে এ খাতে ঋণ বিতরণ কমেছে 19%। এ খাতের উদ্যোক্তারা বলছেন ব্যাংকগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিতে কম আগ্রহী। এছাড়া তারল্য সংকট থাকায় ঋণ বিতরণ কমেছে ব্যাংকগুলোর, বলছেন অর্থনীতিবিদরা। দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বা এসএমই প্রায় 8 লাখ, যা দেশের 87% মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তবে অর্থায়ন নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এ খাতের উদ্যোক্তাদের। ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হওয়ার পর আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে এসএমই খাত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে এসএমই খাতে 44,202 কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে। গত অর্থ বছরের একই সময় যার পরিমাণ ছিল 53,107 কোটি টাকা। নতুন সরকার আসার পরও আমরা দেখছি যে যথেষ্ট স্থবির হয়ে আছে, নতুন কোনো উদ্যোক্তাদেরকে ঋণ বিতরণ করছে না। অনেক ক্ষেত্রেই এসএমইরা যেটা করতে বাধ্য হচ্ছে, তার যেই রিসোর্সটা লাগবে, ফান্ড লাগবে, তার জন্য ব্যক্তিগত উদ্যোগে তারা সেই যোগানটা দেওয়ার চেষ্টা করছে। অর্থনীতি চাঙ্গা করতে ও কর্মসংস্থান তৈরিতে এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়ানোর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো বড় প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী হচ্ছে বলে মনে করেন তারা। যে ব্যাংকগুলো যেগুলোর তালু উদ্বৃত্ত রয়েছে, তো সেখানেও তারা আসলে উৎসাহী, কিন্তু এর বাইরে সারা দেশ জুড়ে যে লাখ লাখ এসএমই রয়েছে তাদের দিয়ে কিন্তু এই যে আমাদের ব্যাংকগুলোর তেমন একটা মনোযোগ নেই, এবং মনোযোগটা আসলে দিন দিন কমছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পর্যাপ্ত অর্থ পাচ্ছে না অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। সমস্যা রয়ে গেছে নীতিমালা বাস্তবায়নেও। শুধুমাত্র লোন দিয়ে হবে না, কিন্তু আবার শুধু ট্রেনিং দিলেও হবে না। এখানে গভর্নমেন্টের একটা পলিসি সাপোর্ট লাগবে, ওদের একদম কাস্টমাইজ ট্রেনিং সাপোর্ট ওদেরকে দিতে হবে, লোনগুলোকে আরও ইজি করতে হবে। এই জন্য একটা কালেকটিভ মেজার যদি নেওয়া যায়, তাহলে কিন্তু এসএমই খাতে যে ক্রাইসিসটা বা যে ধরনের লিমিটেশন বা আনসার্টিন, এটা অ্যাড্রেস করা যাবে। ব্যবসার খরচ বাড়ার কারণেও চ্যালেঞ্জের মুখে পড়ছে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কমেছে প্রায় 11%। বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি উৎপাদন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব বোরো মৌসুমে উৎপাদন কমার আশঙ্কা করা হচ্ছে। 2024 সালের শেষার্ধে দুটি বন্যার কারণে কৃষি উৎপাদন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কৃষি খাতে ঋণের প্রয়োজনীয়তা বেড়েছে, তবে বিপরীতে দেখা গেছে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে। বোরো মৌসুমে কৃষকরা অপেক্ষায় ছিলেন ক্ষতি কাটিয়ে ওঠার। এ সময় সহজ শর্তে সুলভ ঋণের প্রভাব বাড়ানোর পরিকল্পনা ছিল সরকারের। ঋণ আদায় বাড়লেও চলতি অর্থ বছরের প্রথমার্ধে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কমেছে 11%-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন কৃষি ঋণ প্রবাহ কমে যাওয়ার কারণে বড় মৌসুমে উৎপাদন হ্রাস পেতে পারে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।